তাই করতেছে। হাসিনার দিক নির্দেশনায় হাঁটতেছে দেখতেছি আমরা এখন বর্তমানে তাদেরকে। তারা আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে এক কথায় গাদ্দারি করতেছে, গাদ্দারি ছাড়া কিছু না। প্রধান উপদেষ্টা আপনার লজ্জা লাগে না? এগুলো ডিএনএ টেস্ট ছাড়া কোনো উপায় নেই শনাক্ত করার। তো এরপরে আপনার নাইট আমাদেরকে আশ্বাস দেন যে বলে আমরা এই কাজগুলো করবো। তো তারপর ওনার টিএস কেমন এক মেসেজ দিয়ে অনেক মেসেজ দিতে 25 জানুয়ারি 2025 তো উনি আমাদের সাথে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ফ্লোর যাওয়ার পর কবরগুলো জিয়ারত করে এবার আমার মাকে বলে, আন্টি আমি আপনার ছেলের মতো, আমি আপনার ছেলেই হবেন, আর আমি আপনার ছেলে সহ যারা এই অজ্ঞাত পরিচয় বেয়ারিশ ভাবে শুয়ে আছে, আন্টি এই কথাগুলো বলতে পারি না। এই এখানে যারা শুয়ে আছে তাদের প্রত্যেকজন ফ্যামিলি আছে বাংলাদেশে, তারা সবাই ওয়ারিস, তারা কেউ বেয়ারিশ না। আমি তাদের কবরগুলো আইডেন্টিফাই করার জন্য যা করা লাগে আমি করব, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সবাই আমরা এই কাজগুলো দ্রুত করব। তো তার কিছুদিন পরে তিনি কন্ট্যাক্ট করেন, তাদের নতুন দলে জয়েন হয়। তারপর থেকে আমার সাথে কোনো কন্ট্যাক্ট হয় না। এরপর থেকে আমি শিল্প উপদেষ্টা আদিউর রহমান স্যার, উনি তো আমার মুন্সিগঞ্জের, আমার জেলা তো মুন্সিগঞ্জ, তো আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি, ওনাকে এই বিষয়গুলো বলি, উনিও বলে এই কাজগুলো করবে। মানে যাদের কাছে যাই তারাই বলে যে কাজগুলো করবে করবে করবে। তারপর জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের সাল্লে মাহমুদ ভাই, তার সাথে আমার যোগাযোগ হয়, তিনিও আমাকে অনেক সহযোগিতা করেন, তিনিও বিভিন্ন দপ্তরে যায়, কিন্তু সবাই আমাদেরকে আশ্বাস দেয়। তারপর হাসান ইনাম ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, হাসান ইনাম ভাইকে এই বিষয়গুলো বলি, ভাইয়ারা তখন আমার সাথে পরিচয় হওয়ার আগে আর কি, আপনার যে ঢাকা মেডিকেলে 7টা লাশ ছিল, একটা লাশ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হয়েছিল, সেটা হাসানের লাশ, এটাই ভাইদের মাধ্যমে হয়েছিল। এখনো 6টা লাশ আছে। সবচেয়ে দুঃখের বিষয়, ঢাকা মেডিকেলে এখনো 6টা লাশ আছে, এই লাশের শনাক্ত আজও হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি কি বলবো বলেন? তারা আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে এক কথায় গাদ্দারি করতেছে, গাদ্দারি ছাড়া কিছু না। আজকে যদি তাদের স্বজনদেরকে এভাবে দাফন করতো তাহলে বুঝতো স্বজন আরো বেদনা। ওই যে হাসিনা বলছিল না মিডিয়ার সামনে, হাসিনা বলছে মিডিয়ার সামনে, ঠিক আছে, ওই বলা পর্যন্ত শেষ। এই অন্তর্বর্তীকালীন সরকার তাই করতেছে। হাসিনার দিক নির্দেশনায় হাঁটতেছে দেখতেছি আমরা এখন বর্তমানে তাদেরকে। তাহলে আমাদের ভাইরা যে জীবন দিল, আমি কি চাইছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? আমার ভাই দেশের জন্য শহীদ হয়েছে, আমি আমার ভাইয়ের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা দেখতে চাইছি। আর কি চাইছি? আমার ভাইয়ের মতো যারা অজ্ঞাত পরিচয় বেআইনিভাবে শুয়ে আছে, তাদের প্রত্যেকজনের ফ্যামিলি আছে বাংলাদেশে, তারা প্রত্যেকজনের ওয়ারিশ, কেউ বেআইনিশ না। তাদের সবার ছিল তিক্ত পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেআইনিভাবে দাফন করা হয়েছে, তারা কেউ বেআইনিশ না, সবাই ওয়ারিশ। আমার মা বাবা ভাই বোন সবার পাগলের মতো হয়ে গেছে, আমি তাদের আগে কিভাবে সামলাবো বলেন? প্রধান উপদেষ্টা আপনার লজ্জা লাগে না? 1 বছর হয়ে গেছে, আজও কেন আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হলো না বলেন? আমার মা এবং আমার মার যে কান্না, প্রতিনিয়ত কান্না, আমাদের যে প্রতিনিয়ত কান্না, এই কান্নার অভিশাপ আপনারা কিন্তু ধ্বংস হয়ে যাবে আমাদের ভাইদেরকে যদি ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত না করেন। বিগত 1 বছর ধরে কি করছেন আপনাদের কাছে আমি জানতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার বিগত 1 বছর ধরে কি করছেন? আপনারা 1 বছরে আমাদের ভাইদের কবর ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত তো দূরের কথা, আমাদের ভাইদের কবরগুলো জিয়ারত করতে যেতে পারে নাই। আমি শিল্প উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মুন্সিগঞ্জে আমাদের গেছিল, স্মৃতি ফলক উদ্বোধন করছে, ওনার সাথে আমার সার্কিট হাউসে দেখা হয়েছে। তো আমি ওনাকে সব বিষয় বললাম, বলার পর বললাম আপনারা তো আমাদের ভাইদের কবরগুলো জিয়ারত করতে যেতে পারলেন আজ পর্যন্ত। উনি আমাকে বলে, শিল্প উপদেষ্টা আমাকে বলে, আমরা কবর কেন জিয়ারত করতে যাব? ওনাদের কবরগুলো পরিচয় শনাক্ত হোক তারপর যাব। তারপর আমাকে বলতেছে আপনাদের অনেকে কবর চান। তখন আমি বললাম স্যার, একটা ফ্যামিলি যদি আমাকে দেখাইতে পারেন যে কবর চায় না, ঠিক আছে, আমি আমার ভাইয়ের কবর চাই না, আমি আমার ভাইয়ের কবর চাই না। আপনার ছেলেকে যদি এভাবে দাফন করা হইতো, এভাবে মেয়েরে ঘুম করে দাফন করা হইতো, তাহলে আপনি কি বলতেন যে আমি আমার ছেলের কবর চাই না? একটা কথা মাথায় রেখেন, আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। দুনিয়ার বিচার দুনিয়ায় দেখানো হবে। আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে কেন আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের উপরে হয়ে গেছে, আমাদের ভাইদের কবরগুলো কেন শনাক্ত করলেন না? 18 জুলাই আমার ভাই মারা গেছে, 18 জুলাই আমার ভাই মারা গেছে। আমি 18 জুলাই রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে কি বলবো আপনাদেরকে বলেন? অজরে কান্না করছি, কিন্তু আমার ফ্যামিলিকে আমি দেখাইতে পারি নাই। আমি কোন কবরে জিয়ারত করবো, কোন কবরটা আমার ভাইয়ের, আমি সেটা জানি না। আমার ভাইয়ের সেই জায়গাটুকু দেখতে পারিনি আমরা, 1 মুঠো মাটিও কবর দিতে পারিনি পরিবারের কেউ। এমনকি রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে
কবরস্থানে 4 নম্বর ব্লকে 114টি কবর। আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা, এবং আমার ভাইয়ের মতো ওখানে যে 113 জন আছে তাদের সবার তিক্ত পরিচয় আছে, পরিবার আছে, তারা পাগলের মতো প্রতিনিয়ত খুঁজতেছে, কিন্তু তারা খোঁজ পাইতেছে না, তারা আঞ্জুমানও চিনে না। আমি কি বলছি, আমি অন্তর্বর্তীকালের সাথে এমনও বলছিলাম যে আপনারা সিরিয়াল অনুযায়ী মানে 114টা কবর, কিন্তু কবরের ভেতরে কয়জন করে দাফন করা হয়েছে এটা আজও আমরা জানি না। এবং কি খুনি হাসিনার নির্দেশে শাহবাগ থানার এসআই জব্বার, নামটা আপনারা মনে রাখেন, এসআই জব্বার, সে নির্দেশ দিয়েছিল কনস্টেবল সালাউদ্দিনকে যে কলেজ মর্গে যাও, এবং কলেজ মর্গে যাওয়ার পর কিছু লাশ আছে, ওরা কোথায় রাখছে আমরা জানি না। তো এটা আমাদেরকে রামচন্দ্র বলছে কলেজ মর্গে। তো রামচন্দ্র নাকি কনস্টেবল সালাউদ্দিনকে জিজ্ঞাসা করছিল যে এই লাশগুলো তো রাখার জায়গা আছে, এই লাশগুলো কেন নিতেছেন? তো আমাদের উপর থেকে অর্ডার আসছে এই লাশগুলো আমরা নিয়ে যাব। আর হাসিনা তো প্ল্যান ছিল তখন আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা। আপনি তো বুঝতেই পারছেন যে ছবিটা তো দেখছেন, আমার ভাইয়ের মতো কত মানুষকে যে তারা খুন করছে সেটা গুণে শেষ করা যাবে না। আমার ভাই সহ যাদেরকে খুনি হাসিনা এবং খুনি হাসিনার যে দল, যে মির্জাফর দল, ঠিক আছে, আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করছে, তাদের বিচার আমি চাই বাংলাদেশে। আর এই বাংলাদেশে বিচারের কোনো ওয়ে দেখতেছি না। আমি নামাজ পড়ে প্রতিনিয়ত আল্লাহর কাছে একটা কথা বলি, হে আল্লাহ, আমার ভাই সহ যাদেরকে এই খুনি হাসিনা এবং খুনি হাসিনার পুলিশ বাহিনী, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যারা নির্মমভাবে হত্যা করছে এবং আমাদের শেষ জায়গাটুকু দেখতে দেয় নাই, এবং 1 বছর হয়ে গেছে আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা, আমি কোন কবরে আমার ভাইয়ের কোন কবরে গিয়ে আমি জিয়ারত করবো, আমার মাকে আমি কি বলে সান্ত্বনা দিব বলেন? আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি, আল্লাহ আপনি এটা বিচার করবেন। এবং আরেকটা কথা বলি, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কথা বলি, তাদের বিচার আল্লাহ করবেন। তারা আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে গাদ্দারি শুরু করছে, গাদ্দারি হয়ে গেছে অলরেডি, 1টা বছর হয়ে গেছে, আমাদের ভাইদের কবরগুলো শনাক্ত করে নাই। কত দপ্তরে গেছি, ভিক্ষার মতো গেছি, যেটা ভিক্ষা করে না, ওই যে রাস্তায় ভিক্ষা করে না, এভাবে গেছি, স্যার আমাদের ভাইদের কবরগুলো শনাক্ত হবে না। তারা আমাদের আশ্বাস দিচ্ছে, আশ্বাস দিতে 1টা বছর হয়ে গেছে। এবং ইনাম ভাই জানে, বসুন্ধী ছাত্র ইনাম ভাই জানে, উনিও তো এটা নিয়ে কাজ করছে, কত দপ্তরে ওনারা গিয়েছে, কোনো ফায়দা নেই, সবাই মিথ্যা আশ্বাস দিতে। তো জুলাই রেগুলেশনের সালেম আহমদ ভাই জানে কত দপ্তরে ওনারা গিয়েছে, কোনো আশ্বাস মানে আশ্বাস একটাই, হ্যাঁ কাজগুলো করবো, আপনার কাজ করবে 1টা বছর হয়ে গেছে।